যে ধারা প্রত্যেকটা পদের অন্তর সমান সেটাকে বলা হবে সমান্তর ধারা। এখানে এটা একটি ধারা, যে ধারার প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ প্লাস ডি, তৃতীয় পদ এ প্লাস 2d, চতুর্থ পদটা হবে এ প্লাস 3d। প্রথম পদ থেকে দ্বিতীয় পদ একটা ডি বেশি, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ ডি বেশি, এই পদ থেকে তার পরবর্তী পদটা সেটাও ডি বেশি হবে। এই পদ আর এই পদের পার্থক্য ডি, এই পদ থেকে এই পদের পার্থক্য ডি, অর্থাৎ প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদ থেকে ডি বেশি, অর্থাৎ সবগুলোরই অন্তর ডি। এই ধারার এ যেহেতু প্রত্যেকটা অন্তর ডি, সেহেতু এটাকে বলা হবে সাধারণ অন্তর, অর্থাৎ কমন অন্তর, ডিফারেন্সটা কমন। এই ধারা যদি n সংখ্যক পদ থাকে, যদি n সংখ্যক পদ থাকে তাহলে সেই শেষ পদটার মান কি হবে? দ্বিতীয় পদে কয়টা ডি? একটা ডি। তৃতীয় পদে দুইটা ডি। চতুর্থ পদে এ প্লাস 3d হবে। ডি এর পরিমাণ একটি কম, অর্থাৎ যততম পদ ডি হবে তার চেয়ে একটা কম। 25তম পদ এটা কেমন হবে? সেরকম হবে a প্লাস 24d। যদি পদ সংখ্যা n হয়, এখানে পদ সংখ্যা কত? এখানে পদ সংখ্যা হলো 25। যদি পদ সংখ্যা n হয় সেক্ষেত্রে শেষ পদটা হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হবে শেষ পদ। ক্লিয়ার? যে কোনো সমান্তর ধারার সমষ্টি বের করতে গেলে এই তিনটা জিনিসের মান লাগবে। ওই ধারার প্রথম পদটা কত? তাহলে প্রথম পদ আমরা কাকে বুঝবো? ধারার প্রথম যে পদটি থাকবে তার নাম হবে প্রথম পদ। সাধারণ অন্তর যেটাকে প্রকাশ করবো আমরা ডি দ্বারা, এবং এটা বের করার নিয়মটা কি? এটা বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এই পদ্ধতি অবলম্বন করে আমরা ডি এর মান বের করব, সাধারণ অন্তরের মান। পদ সংখ্যা n, পদ সংখ্যাকে প্রকাশ করব n দ্বারা। এখন একটা ধারার মধ্যে কতটা পদ আছে, যদি প্রথম থেকে প্রথম আর শেষ পদের মান দেওয়া থাকে, তাহলে আমরা না গুনেই সেই পদ সংখ্যা বের করতে পারব। আর যদি কোনো অঙ্কের মধ্যে উল্লেখ থাকে যে প্রথম 13টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে বুঝতে হবে প্রথম থেকে শুরু করে, এক থেকে শুরু করে আমাকে 13টি পদের সমষ্টি বের করতে বলছে। তার মানে সেখানে পদের সংখ্যা n এর মান হবে 13। বুঝা গেছে? যদি উল্লেখ না থাকে, পদের সংখ্যাটা যদি উল্লেখ না থাকে, তাহলে সেটা বের করতে হবে। বের করার দুইটা পদ্ধতি আছে, তার মধ্যে ওইটা একটা সহজ যে পদ্ধতিটা বেশি দেখি। পদ সংখ্যা না থাকলে বের করার নিয়ম হলো শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ ডি। অ্যাপ্লাই করে পদ সংখ্যা দেব। বুঝা গেছে?
পদ বিয়োগ ভাগ ডি। ডি মানে ডি হলো সাধারণ অন্তর যোগ 1। এই পদ্ধতিতে আমরা এখানে পদ সংখ্যা উল্লেখ থাকবে না, এন এর মান উল্লেখ থাকবে না, এখানে আমরা এন এর মানটা বের করব। এই তিনটে জিনিসের মান জানা থাকলে যে কোনো ধারার সমষ্টি বের করতে পারবে। এখন সমষ্টি সূত্র মনে আছে কারো? সমষ্টি সূত্র সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করতে হবে। বিষয় না এন সমষ্টি বের করার সূত্র। এই সূত্র দিয়ে সমষ্টি বের করা। তাহলে এখন দেখো যে এইটা যদি সমষ্টির সূত্র হয় তাহলে এখানে আমার কি কি মান দরকার? এন এর মান দরকার। যদি উল্লেখ থাকে এন এর মান তাহলে তো সেটাই লিখবা, যদি উল্লেখ না থাকে এবার বের করে নিবা। এর মান লাগবে। এ কি? প্রথম পদ। আগে বলছি একটা ধারার মধ্যে প্রথমে যে পদটা দেয়া থাকবে সেটাই প্রথম পদ। ডি, ডি হলো কি? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, এটাকে বলা হয় সাধারণ অন্তর। ডি দ্বারা প্রকাশ করা হয়। বের করার নিয়ম দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এইভাবে এই সূত্রের মধ্যে মানগুলো বসাই দেবো, তাহলে সমষ্টি এরকম সমষ্টি বের করা যে অঙ্কগুলো আছে সেই সবগুলো অঙ্কই করবা। এই নিয়ে সময় নষ্ট করা যাবে। উদাহরণে যে অঙ্কগুলো আছে সেগুলোই করবো। আচ্ছা, এখন গুণোত্তর প্রোগ্রাম দেখো। গুণোত্তর প্রোগ্রামন, সমান্তর প্রোগ্রামন বলছিলাম, যেটা যে ধারার প্রত্যেকটা অন্তর সমান সেটাকে বলা হয় সমান্তর প্রোগ্রামন। আর যে ধারার প্রত্যেকটা অনুপাত সমান সেটাকে বলা হয় গুণোত্তর প্রোগ্রামন। অনুপাত সমান বুঝবো কি করে? এই পদকে ভাগ করবো, এটাকে দিয়ে ভাগ করবো, এদিকে দিয়ে ভাগ করবো। অর্থাৎ এই পদের থেকে এটা যত গুণ, এই পদের থেকে এটা তত বেশি, এটা তত গুণ বেশি, আরেকটা তার তত গুণ বেশি, এটার থেকে এটা কত গুণ বেশি, প্রথম পদ থেকে দ্বিতীয় পদটা কত গুণ বেশি, এখানে আর গুণ বেশি। এর থেকে এটা কত গুণ বেশি, একে আর একটা আর দ্বারা গুণ করলে এরকম আর গুণ বেশি, এটা থেকে এটা আর গুণ বেশি। তার মানে এখানে সাধারণ অনুপাতটা কত? আর। এই ধারারও প্রথম পদ এ সাধারণ অনুপাত আর 1 2 3 4, এটা কততম পদ? চতুর্থ পদ। চতুর্থ পদটার রূপ কিরকম? এ আর এর পর 3। এভাবে যেতে যেতে এখানে যদি আর সংখ্যক পদ থাকে তাহলে সেই আর তম পদটা হবে এ আর এর পাওয়ার n মাইনাস 1। পাওয়ারটা দেখলেই আমরা বুঝবো যে সেটা কততম পদ।
চেনার উপায় হলো যততম পদ পাওয়ারটা হবে তার থেকে এক কম, অর্থাৎ আর এর পাওয়ার হবে তার থেকে এক কম। যদি 18তম পদ হয় তাহলে সেটার রূপ হবে এ আর পাওয়ার 17, ঠিক আছে? তাহলে n-তম পদটা হবে এ আর এর পাওয়ার n-1। এইখানে এটার পদ সংখ্যা যদি n দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই মানটা পাবো কি করে? যেটা প্রথমে থাকবে সেটা প্রথম পদ, সাধারণ অনুপাত বের করব কি করে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এই পদ্ধতি অবলম্বন করে আর এর মানটা বের করে। হ্যাঁ, পদ সংখ্যা উল্লেখ থাকলে তো থাকলোই, যদি পদ সংখ্যা উল্লেখ না থাকে তাহলে বের করবে কিভাবে? পদ সংখ্যা যদি না থাকে, পদ সংখ্যা যদি দেয়া না থাকে তাহলে বের করব, এইটাকে লিখবো, এটা কততম পদ? এ আর পাওয়ার n-1, এটাকে বলা হবে n-তম পদ। n-তম আর n সংখ্যকের মধ্যে একটু পার্থক্য আছে। যদি এখানে 5 জন ছাত্র থাকে তাহলে সেটাকে বলা হবে 5 জন ছাত্র। যদি তাদেরকে সারিবদ্ধ হয় দাঁড় করানো যায়, যে 5 নম্বরে আছে তাকে কি বলবো? 5 জন, তাকে বলা হবে পঞ্চম বা 5তম। তাহলে 5তম আর 5 জন কিন্তু এক জিনিস না। অনুরূপভাবে এখানে n-তম পদ হবে আর এখানে মোট পদের সংখ্যা হলো n। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে মোট পদের সংখ্যা n, আর শুধুমাত্র এটাকে বলবো আমরা n-তম পদ। ক্লিয়ার বিষয়টা? n-তম পদের সূত্র হলো এটা, n-তম পদ এ আর এর পাওয়ার n-1। এই সূত্রটা লিখে আমরা n এর মান বের করতে পারি। ঠিক আছে? এখন সমষ্টি, এখানে সমষ্টি বের করতে গেলে 3টা জিনিসই লাগবে। প্রথম পদ, সাধারণ অনুপাত, পদের সংখ্যা, এই 3টা জিনিস লাগবে। সমষ্টির সূত্র এখানে 2টা। কোন ক্ষেত্রে আর এর মান 1-এর থেকে বড় হতে পারে, মানে সাধারণ অনুপাতটার মান, আবার কোন ক্ষেত্রে আর এর মান 1-এর থেকে ছোট হতে পারে। এটা হলো সমষ্টির সূত্র, যখন আর এর মান 1-এর চেয়ে বড় হবে। এই সূত্র কখন অ্যাপ্লাই হবে? যখন আর এর মান 1-এর চেয়ে বড়। আর একটা আর এর মান 1-এর চেয়ে ছোট হবে। এটা মনে রাখার একটা সহজ উপায় হলো যে আর এর মানটা যদি 1-এর চেয়ে বড় দেখো তাহলে সূত্র লিখবো কোনটা? আরটা আগে। যদি আর এর মান 1-এর চেয়ে ছোট হয় তাহলে উল্টাই দেবা, 1টা আর 1টা পাবো। ঠিক আছে? একটা মুখস্থ করলেই তাহলে 2টা হবে। আর এর মান 1-এর চেয়ে বড় হলে 8টা আগে লিখবো, আর এর মান 1-এর চেয়ে ছোট হলে 1 আগে লিখবো আর পরে লিখবো। জিনিস এই সূত্রের মধ্যে সমষ্টির মান বসাই দিলে, এই সূত্রের মধ্যে এ আর এন এই 3টে জিনিসের মান বসাই দিলে সমষ্টির মান বের হবে।
প্রগমনভুক্ত আর গুণোত্তর প্রগমনভুক্ত দুইটার সংমিশ্রণে উদাহরণে একটা অঙ্ক আছে তোমাদের এই বইয়ের উদাহরণ 19 সেটা একটু বলে দিচ্ছি। যদি এক্স ওয়াই জেড সমান্তর শ্রেণীভুক্ত হয়, এক্স ওয়াই জেড সমান্তর শ্রেণীভুক্ত হয়, অর্থাৎ এক্স ওয়াই জেড এই তিনটি যদি সমান্তর শ্রেণীভুক্ত হয়, তাহলে আমরা লিখব যেহেতু এক্স ওয়াই জেড সমান্তর শ্রেণীভুক্ত, সেহেতু এই দ্বিতীয় জিনিসের প্রত্যেকটার অন্তর সমান হবে। তাহলে আমরা x মাইনাস ওয়াই সমান y মাইনাস জেড লিখতে পারি, অথবা y মাইনাস x সমান z মাইনাস ওয়াই লিখতে পারি। এভাবে খুশি সেটা করে দিয়ে দিয়েছে। আচ্ছা, এভাবে লিখলাম, এদিক দিয়ে লিখি। পড়াশোনা যে বলে সবসময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ করবে। y মাইনাস x সমান এটা কি হবে? z মাইনাস y, এটা হবে না? y দুটাকে একদিকে নিয়ে আসো, একবারে ভেঙে ভেঙে করার প্রয়োজন নাই, এখন বড় হয়ে গেছে, ঠিক আছে? এই ওয়াইটাকে এইদিকে নিয়ে এসে কি দেখাই দেওয়ার প্রয়োজন হয়? মোটেও না। 2y = z প্লাস x, বিষয়টা এরকম হবে। যেহেতু x y z সমান্তর শ্রেণীভুক্ত, সেহেতু আমরা পাইলাম 2y সমান z প্লাস x। এরপরে বলা আছে a b c হলো গুণোত্তর শ্রেণীভুক্ত। আবার যেহেতু এ বি সি গুণোত্তর শ্রেণীভুক্ত, সেহেতু এইটার ক্ষেত্রে কি হবে? বি বাই এ লিখবে, দেখো তাহলে সি বাই বি, ঠিক আছে? যদি বি বাই এ লিখি তাহলে সি বাই বি লিখতে হবে। আর যদি এইভাবে লেখো এ বাই বি, তাহলে কি হবে? বি বাই সি, তোমরা সি বাই বি। যে দিক থেকে যাও, একদিক থেকে যাও, যদি এদিক থেকে যাও তাহলে a ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই c, ভাই লিখতে হবে। অথবা b ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু c ডিভাইডেড বাই, ঠিক আছে? যেটা সুবিধা হবে। বা yes, এই দুইটা শর্ত অনুযায়ী দুইটা কন্ডিশন পাইব, দুইটা ইকুয়েশন পাইব। এটা হলো 2y = z plus x, আর একটা হলো b স্কয়ার = ac। এখন যেটা প্রমাণ করতে বলছে সেটা লিখতে হবে। তো যে জিনিসটা প্রমাণ করতে বললো সেটা লেফট হ্যান্ড সাইড লিখবে। লেফট হ্যান্ড সাইডে আছে a এর পাওয়ার y মাইনাস z, a y মাইনাস z, b এর পাওয়ার z মাইনাস x, মাইনাস x, c এর পাওয়ার এখানে যেভাবে আছে, যদি সিরিয়াল অনুযায়ী লিখতাম যে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড, তাহলে সুবিধা হতো। এখানে আছে হলো x মাইনাস ওয়াই। যাই হোক, যেভাবেই হোক কোনো সমস্যা হবে না, যে কোনো একভাবে করলেই হবে। ওয়াই মাইনাস জেড আছে,
আমরা ওয়াই মাইনাস জেড এর কোনো মান বের করেছিলাম? কি লিখছিলাম আমরা? ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এটা লিখছিলাম না? এখানে আমার কি আছে? ওয়াই মাইনাস জেড, ওয়াই এর জেড আছে তো, ওয়াই মাইনাস জেড হলে কি হবে তাহলে? এক্স মাইনাস ওয়াই হবে, সেই মানটা হবে। এরপর ওয়াই মাইনাস জেড এর জায়গায় আমরা লিখব এক্স মাইনাস ওয়ান। এই জিনিসটা আমাদের আগে পাওয়া ছিল। এবার দেখো এ আর সি এই দুইটা ভিত্তির পাওয়ার একই, পাওয়ারটা হলো এক্স মাইনাস ওয়াই। সূচকের নিয়ম অনুসারে যদি কোনো ভিত্তির, একই ভিত্তির আলাদা পাওয়ার থাকে, তখন আমরা কি করি? ভিত্তিটাকে লিখে পাওয়ারগুলোকে যোগ করি, তাই না? ভিত্তিগুলো যদি গুণ থাকে আর একই রকম যদি ভিত্তি হয়, তাহলে আলাদা আলাদা পাওয়ারগুলোকে আমরা একটা ভিত্তি লিখে যোগ করি। আবার যদি পাওয়ার একই হয়, পাওয়ার যদি একই হয়, ভিত্তি যদি আলাদা হয়, সেই ভিত্তি দুটো গুণ অবস্থায় থাকলে আমরা তাকে গুণ করে লিখতে পারি, ভিত্তি দুটি ভাগ অবস্থায় থাকলে তাকে ভাগ অবস্থায় লিখতে পারি। এর পাওয়ার হলো এক্স মাইনাস ওয়াই, সি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এই দুইটা জিনিসের পাওয়ার একই, আমরা এক এ সি এভাবে লিখে একটা পাওয়ার দিতে পারি। যদি এ আর সি এর সম্পর্কটা ভাগ অবস্থায় থাকতো, পাওয়ার একই হইতো, তখন আমরা এ আর সি ভাগ অবস্থায় রাখতাম, একটা পাওয়ার দিয়ে। যেহেতু এ আর সি গুণ অবস্থায় ছিল, তাহলে এ আর সি আমরা গুণ অবস্থায় রাখবো, পাওয়ার দুইটা ভিত্তির একই পাওয়ার হওয়ার কারণে পাওয়ারটা একটা থাকবে। ইন্টু বি এর পাওয়ার এবার এই দ্বিতীয় যে একটা ইকুয়েশন পাইছিলাম, সেইখানে কি ছিল আমাদের? বি স্কয়ার সমান এসি। সেই তাহলে এসি এর জায়গায় আমরা বি স্কয়ার লিখতে পারি, তাহলে এখানে লিখলাম বি স্কয়ার, এটার পাওয়ার হবে ইনটু বি এর পাওয়ার একটা ভিত্তির যখন একাধিক পাওয়ার থাকে, একটা ভিত্তির একাধিক পাওয়ার থাকলে ভিত্তিটা লিখে সেই পাওয়ারগুলোকে গুণ করে লিখতে হবে। যদি একটা ভিত্তির একাধিক পাওয়ার থাকে, তাহলে পাওয়ারগুলো গুণ হয়। এটা ভিত্তি হলো বি, এই টু এটাও পাওয়ার, এক্স মাইনাস ওয়াই এটাও পাওয়ার, তাহলে কি করতে হবে? এই টুকে এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হয়? টু এক্স মাইনাস টু ওয়াই শুরুতে যে কথা বলছিলাম, যদি ভিত্তি একই হয়, একটা ভিত্তি লিখবো, ভিত্তি দুটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলোকে যোগ করব, এই ভিত্তি যদি ভাগ অবস্থায় থাকতো তাহলে পাওয়ারগুলোকে বিয়োগ করব। এই ভিত্তি যেহেতু গুণ অবস্থায় ছিল, সেই একটা ভিত্তি লিখে পাওয়ারগুলোকে আবার যোগ করব। পরের লাইন হবে বি এর পাওয়ার এক্স প্লাস জেড মাইনাস টু ওয়াই। আমরা এই জিনিসটা পাইছিলাম যে এক্স জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স এর মান পাইছিলাম টু ওয়াই, সেটা জেড প্লাস এক্স এর জায়গায় আমরা লিখব টু ওয়াই বি এর পাওয়ার জিরো। কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান ওয়ান। এটাই প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো এত সমান ওয়ান। লেফট হ্যান্ড সাইড লিখলাম, লিখে
লিখলাম যে রাইট হ্যান্ড সাইডটা পাওয়া গেল, যা পাইলাম সেটা এখানকার রাইট হ্যান্ড সাইডের সমান লিখতে হবে। তারপরে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আপাতত এই হলো সমান্তর প্রোগ্রামন আর গুণোত্তর প্রোগ্রামন মুক্ত যে অঙ্কগুলো আছে তার একটা উদাহরণ। এই বইয়ের উদাহরণ 28, উদাহরণ 28 করবা। এতক্ষণ যা পড়ানো হলো তার সংশ্লিষ্ট কিছু বিষয় আছে। আর সেই রকম যার যে বই আছে অনুশীলনীতে দেখবে এরকম আর কি অঙ্ক আছে সেগুলো করবে। না 28 পর্যন্তই পারবা। আর এর পরে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু আলাদা ধরনের, খুব জটিল কিছু না। ইনশাআল্লাহ আগামী ক্লাসে সেটা করানো হবে। যদি পারো সেই অঙ্কগুলো আছে, উদাহরণ 29 নম্বর যে অঙ্কটা আছে সেই রকম এই দুই একটা অঙ্ক উদাহরণগুলোই দেখে আসবা। আগামী ক্লাসে এটা শেষ করবো ইনশাআল্লাহ। তোমার যদি এতে বুঝতে অসুবিধা না থাকে তাহলে শেষ করে দিই। ঠিক আছে, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো।